মানিকগঞ্জে নানার কবরে শায়িত আসিম জাওয়াদ। শেষ জানাজায় শরীক পরিবার স্বজন সহ হাজারো মানুষ। স্কোয়াড্রন লিডার আসিমকে সশস্ত্র বাহিনীর বিদায়ী প্যারেড। আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে প্রত্যাশা বাবার। গরম কমলেও বাড়তি দামে মুরগি বিক্রি, সাথে বেড়েছে ডিমের দামও। বেশিরভাগ সবজির বাজারই চড়া। সারা দেশে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। এরপর বাড়বে তাপমাত্রা। মাসের শেষে তীব্র তাপপ্রবাহের শঙ্কা। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নানার কবরে সমাহিত করা হয়েছে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। দুপুরে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জানাজা শেষে সেউতা কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার দুপুর 12টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় আসিম জাওয়াদের মরদেহ। সাথে ছিলেন তার বাবা, স্ত্রী ও 2 সন্তান। আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন নিহতের মা নীলুফা আক্তার। বিমান থেকে নামিয়ে মরদেহ রাখা হয় অ্যাম্বুলেন্সে। এই সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন স্বজনসহ কয়েকশো মানুষ। বাদ জুমা ওই স্থানে তার তৃতীয় জানাজা হয়। এই ধরনের একটা চৌকস অফিসার তৈরি করতে মানুষের এই সরকার এবং তার বাবা মার অক্লান্ত পরিশ্রম থাকে। এই ক্ষতি কিভাবে ওর বাবা মা পুষিয়ে উঠবে আমার জানা নেই। আমরা তাকে হারিয়ে আমরা খুব অসহায়। সবচেয়ে বেশি অসহায় তার মা। তার মতে কি মেধাবী ছাত্র, মেধাবী পাইলট, যা নাকি বাংলাদেশের অহংকার, সারা জাতির জন্য সে অহংকার ছিল। বেলা 3টায় সেউতা কবরস্থানে নানার কবরে দাফন করা হয় ওই বিমান সেনাকে। এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বৃহস্পতিবার চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে নিহত হন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এর আগে রাষ্ট্রীয় সম্মান আর শ্রদ্ধায় স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদকে বিদায় জানান বিমান বাহিনী। সকালে ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে 3 বাহিনীর সদস্যদের হয় ফিউনারেল প্যারেড। আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। মানিকগঞ্জের সাটুরিয়ায় ডক্টর আমানুল্লাহ ও শিক্ষিকা নীলুফার খানমের একমাত্র ছেলে আসিম জাওয়াদ। এক যুগের বেশি চাকরি জীবনে বিমান বাহিনীর কোনো প্রশিক্ষণেই দ্বিতীয় হননি, ছিলেন ফাইটার বিমানের প্রশিক্ষকও। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা বিমান বাহিনীর ঘাঁটিতে। সেখানেই হয় ফিউনারেল প্যারেড। পরে তার জানাজায় অংশ নেন বিমান বাহিনীর সহকর্মী, ছাত্র ও 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আসিমের বাবার প্রত্যাশা, দেশের জন্য তার একমাত্র সন্তানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আসিম নিজের ইচ্ছায় মায়ের অমতে দেশের সেবায় যোগ দিয়েছিলেন বিমান বাহিনীতে। আমি কখনো ভাবিনি আমার ছেলে আমাকে রেখে, ওর আম্মুকে রেখে এই দুনিয়ার থেকে বিদায় নেবে। সবচেয়ে বড় আমার, ওর 2টা ছেলে, ছোট ছেলে এবং মেয়ে আমার কাছে রেখে যাচ্ছে। 6 বছরের কন্যা ও 9 মাসের ছেলের বাবা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি 11 ঘণ্টা পর কর্ণফুলী নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে আইএসপিআর। দুর্ঘটনার কারণ জানতে বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে মারা গেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। গুরুতর আহত হয়েছেন উইং কমান্ডার সোহান হাসান খান।
হাইড্রোলিক ব্রেক বিকল হলেও পাইলট ও চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেল এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট। শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন জানান, সকাল 8:45টায় 191 যাত্রী ও 7 ক্রু নিয়ে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম আসে। অবতরণের আগেই পাইলট হাইড্রোলিক ব্রেক সমস্যার কথা বিমানবন্দরের কন্ট্রোল রুমে জানায়। সেই অনুযায়ী রানওয়েতে ব্যবস্থা নেওয়া হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করলে বিকল্প ব্যবস্থায় সেটি সরিয়ে নেওয়া হয়। সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন। সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবনমান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিনের সফরের শুরুতে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের নিয়ে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাসভবনে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। পরে যোগ দেন মতবিনিময় সভায়। বক্তব্যে কৃষি সামগ্রীর উন্নয়ন ও দেশব্যাপী কর্মসংস্থান তৈরিতে আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। কষ্টটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দাড়িয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম সংশোধনের ঘোষণা দিয়ে এই ধারণা ছড়িয়ে দেওয়ার কথা জানান সরকার প্রধান। দাড়িয়ারকুল আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে। আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সেই জন্য দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমানে পরিবর্তন আনতে কৃষি উন্নয়ন ও সমবায়ের বিকাশে জোর দেন প্রধানমন্ত্রী। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ এবং বাইসাইকেল, সেলাই মেশিন, ভ্যান ও নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। রাজধানী সহ সারা দেশে আগামী 4-5 দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এরপর পর্যায়ক্রমে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে এখনই তাপমাত্রা খুব বেশি বাড়ার শঙ্কা নেই। তবে মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, যা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের রূপ নিতে পারে। মাসের শেষে 2-1টি তীব্র তাপপ্রবাহের আভাস থাকলেও তা অতি তীব্র হবে না। বারো বা 13 তারিখ থেকে আস্তে আস্তে বাড়বে, 15, 16 এগুলোতে গিয়ে দেখেন যে কোথাও কোথাও হয়তো বা মৃদু তাপপ্রবাহ হয়েও যেতে পারে। সেইটা বাড়তে বাড়তে গিয়ে আপনার 42 পর্যন্ত যেতে তার আগে দেখবেন যে আবার একটা ফরমেশন হয়ে গেছে, কারণ পারিপার্শ্বিক যে অবস্থা তাতে কিন্তু আবার কোথাও কোথাও কিছু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তাপপ্রবাহের কারণ দেখে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়ালেও তাপমাত্রা কমার পর কমেনি দাম। উল্টো ডিমের দাম বাড়ানো হয়েছে, সঙ্গে বেশিরভাগ সবজির দামও বাড়তির দিকে। টানা তাপপ্রবাহের সময় অনেক খামারে হিট স্ট্রোকে মারা যায় মুরগি, যার প্রভাব পড়ে মাংস ও ডিম উৎপাদনে। তাপমাত্রা কমলেও বাজার স্বাভাবিক হয়নি এখনও। রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে বাড়তি দামে। কেজিতে 210 থেকে 220 টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। আর সোনালী মুরগির কেজি 380 টাকা। ডিম মুরগির তো দাম আসেই, অন্যদের ব্রয়লার মুরগি তো 240 টাকা কেজি হয়ে গেছে, আর দেশি মুরগি তো 200-250 টাকা নিচে না। তো বাচ্চা খাইব কিভাবে? গরমের কারণে বাচ্চা মারা যাইতেছে, স্টক করতেছে। এই ব্রয়লার মুরগি তো আপনার এগুলো তো মানে ফার্মের জাত, তো এগুলো ধরনা গরম সহ্য করতে পারে না। মাংসের পর বেড়েছে ডিমের দামও। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের ডজন 120 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 140 টাকায়।
পাড়া মহল্লার দোকানে নেওয়া হচ্ছে 145 টাকাও। গরমের প্রভাবের সময় যে মুরগিগুলো নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোর কারণে অনেক ফার্ম খালি, যার কারণে ডিম একটু কম। আমাদের যা প্রয়োজন আমরা অতগুলো পাইতেছি না। স্বস্তি নেই মশলার বাজারেও। পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, রসুনের কেজি 180 থেকে 240 টাকা, আদার কেজিতে গুনতে হচ্ছে 200 টাকা। মানে ইন্ডিয়ান পেস্টটা যদি আইতো তাহলে আমাকে দেশি পেস্টের দাম তো মনে করলে কমতো, যাতে ইন্ডিয়ান পেস্ট না আসার কারণে এই পেস্টের দাম বাড়ছে। 50 টাকার কেজির নিচে নেই আলু। সপ্তাহের ব্যবধানে বেগুন, করলা সহ বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত সপ্তাহে বেড়ে যাওয়া মুরগির দাম এই সপ্তাহেও বেশিতে বিক্রি হচ্ছে। মুরগির সাথে সাথে বেড়েছে ডিমের দাম। এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। কাঁচামরিচ সপ্তাহের ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে। এই পরিস্থিতিতে বাজার তদারকির দাবি ক্রেতাদের। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বেড়েছে মুরগির দাম। এই সপ্তাহে ব্রয়লার মুরগি কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হয়েছে 230 টাকায়। সোনালী মুরগি 30 টাকা বেড়ে 390 টাকা এবং দেশি মুরগি 50 টাকা বেড়ে বিক্রি হয়েছে 650 টাকায়। মুরগির পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন মুরগির ডিম 20 টাকা বেড়ে বিক্রি হয় 140 টাকায় এবং হাঁসের ডিম 280 টাকা ডজন বিক্রি হয়েছে। কোনো আড়তে ডিম নাই, তাই বাজারে বলতেছে ডিমও আসতেছে কম, তাই দেখছি আড়তরা আপনার ডিম সাপ্লাইও কম হচ্ছে, আপনার দাম ধরে রাখছে। খুলনায় মুরগি ও ডিমের পাশাপাশি বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। কাঁচামরিচটা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 30-40 টাকা কেজিতে বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যা আমাদের জন্য মধ্যবিত্তের জন্য খুব হিমশিম খেয়ে যাচ্ছে আমরা। এদিকে রাজশাহীতে বেড়েছে পেঁয়াজ, আলু ও আদার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজ 5 টাকা বেড়ে বিক্রি হয় 65 টাকায়। আলুতেও কেজিতে 5 টাকা বাড়তি, বিক্রি হয়েছে 50 টাকা দরে। আর কেজিতে 60 টাকা বেড়ে 240 টাকায় বিক্রি হচ্ছে আদা। সবকিছুর দাম একটু বেশি, তার মধ্যে কাঁচামরিচ তো অনেকটাই বেড়ে গেছে, পেঁয়াজের দামও বেশি, বেগুনও বেশি, সবকিছুর দামই বেশি। আর সবজি সব জিনিসের দাম বেশি, যার কারণে ডিমের প্রভাবটা পড়ে, এই কারণে ডিমের দামটা বেড়ে গেছে। বগুড়ায় সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন টাঙ্গাইল ও নরসিংদীর 2 বিএনপি নেতা। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল সদরের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আসগর আলী। আগে নির্বাচনে ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেন। নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দের আগেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও 4 বারের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানাতে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে 19 জনের বিরুদ্ধে মামলা করেন হামলার শিকার সাংবাদিক গোলজার হোসেন। তিনি অভিযোগ করেন, ভোটের দিন প্রভাব বিস্তার করতে গিয়ে মনিরুল হক মিঠু ও তার সহযোগীরা পুলিশ সদস্য সোহেল রানাকে মারধর করেন। এ সময় পাশ থেকে ছবি তুলছিলেন ও ভিডিও করছিলেন সাংবাদিক গোলজার হোসেন। পরে তারা সোহেলকে রেখে গোলজারের উপর হামলা করেন। তার মুঠোফোন, পকেটে থাকা টাকা, প্রেস আইডি ও পর্যবেক্ষক কার্ড ছিনিয়ে নিয়ে মারধর করে। পরে অন্য সাংবাদিকেরা এসে তাকে উদ্ধার করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মোহাম্মদ রাজীব খান জানান, জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। হজযাত্রীদের ভিসা ইস্যুর মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল। তবে এখনও 30,000-এর বেশি যাত্রীর ভিসা ইস্যু হয়নি। হজ অফিস থেকে জানিয়েছে, এবার অনলাইনের মাধ্যমে এজেন্সিগুলো যাত্রীদের ভিসা করতে পারছেন। শুক্রবার সকাল পর্যন্ত 51,529 হজযাত্রীর ভিসা হয়েছে। শনিবারের মধ্যে বাকিদের ভিসাও হয়ে যাবে। তবে কোনো কারণে কারো ভিসা বাকি থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনে আজ 9টি ফ্লাইট ঢাকা ছাড়বে। সকাল পর্যন্ত 4,760 জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
এবছর বাংলাদেশ থেকে 85,115 জন সৌদি আরবে হজ করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,420 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন 80,695 জন। প্রকল্প পরিচালক বদল হয়েছেন 4 জন। প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে 2 বার। তারপরও কাজের অগ্রগতি শূন্য। এই অবস্থা মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস প্রকল্পে। কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগ না হওয়া এবং স্থান সংকটের কারণেই এখনও শুরু করা যায়নি কাজ। দেশে প্রতি বছর প্রায় 50,000 মানুষের কিডনি বিকল হয়। ডায়ালাইসিস করেই বাঁচতে হয় এসব রোগীকে। ডায়ালাইসিস সেন্টারগুলো রাজধানী কেন্দ্রিক হওয়ায় চরম ভোগান্তিতে জেলা পর্যায়ের রোগীরা। এসব রোগীদের ভোগান্তি ও অর্থ ব্যয় কমাতে 2020 সালে অনুমোদন পায় কিডনি ডায়ালাইসিস প্রকল্প। বরাদ্দ প্রায় 300 কোটি টাকা। 15টি মেডিকেল কলেজে 50 বেড করে আর 44টি জেলা সদর হাসপাতালে হবে 10 বেডের ডায়ালাইসিস ইউনিট। ডিস্ট্রিক্ট হসপিটালে 2-1টা ডায়ালাইসিস বিভিন্ন জায়গায় প্রাইভেটলি হচ্ছে, 2-3টা মেশিন করে, সব ডিস্ট্রিক্টেও নাই। সেক্ষেত্রে যদি আমরা অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার সহ ডায়ালাইসিস সেন্টার খুলে, তার সব মানে অন্তত 44টি ডিস্ট্রিক্টের লোকজন এই ডায়ালাইসিস সেবা নিতে পারবে। এটা জায়গা যদি অ্যাডিকুয়েট হয়, আমরা কমপ্লিট 100% জোনের মধ্যে কমপ্লিট করার একটা প্ল্যান আছে। তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। শেষ করতে হবে 2025 সালের জুনের মধ্যে। কিন্তু 3,874 জনবল নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জায়গা। অবকাঠামো বুঝে পেলে আমরা তখন ডায়ালাইসিস যন্ত্রপাতি কেনার প্রক্রিয়ার দিকে আগাতে থাকি। ইন দ্য মিন টাইম জনবল নিয়োগ চলতে থাকে। তো মেইনলি অবকাঠামোগুলি অনেকগুলি বাকি আছে আমাদের। জনবলটা আমরা সমস্যা মনে করছি না, সমস্যা মনে করছি লজিস্টিক, স্থাপনা এবং যন্ত্রপাতি ক্রয়, এ দুটো আর কি। কিডনি ডায়ালাইসিস প্রকল্পে 4 বছরে অর্থ ব্যয় হয়েছে 2 লাখ টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ইমিগ্রেশনের অভ্যন্তরে এসিগুলো দীর্ঘদিন অকেজো থাকায় ভোগান্তি বেড়েছে। অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ থাকলেও এসি মেরামতে উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করেন 5 থেকে 7,000 যাত্রী। চেকপোস্টের যাত্রীদের সুবিধায় এসি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। এতে তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। টার্মিনাল ফি সহ বিভিন্ন ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে যাত্রীদের মাঝে। আমিও আসার সময় স্বাভাবিক একটু আরাম চাইবো, তো এখন ঢুকেই দেখলাম এখানে সব এসিগুলো বন্ধ। বেরোচ্ছি দেশের থেকে, যে ট্যাক্সগুলো দিচ্ছি আমাদের এগুলো প্রপার জায়গায় ওয়েস্ট হচ্ছে না। একই অভিযোগ ভারতীয় নাগরিকদের। প্রচণ্ড গরমে বেনাপোল ইমিগ্রেশনে কষ্ট পোহাচ্ছেন তারাও। ইন্ডিয়াতে খুব ভালো পরিষেবা, কিন্তু এখানে এসিগুলো দেখছি সবই বন্ধ। আমরা তো আসছি পর্যটক হিসাবেই, যে বাংলাদেশকে ভালোবেসেই আসছি, এবং এসে দেখছি এবং এরাও গরমের মধ্যে কষ্ট করছে। যাত্রীদের সেবায় কর্তৃপক্ষ আন্তরিক উল্লেখ করে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এখানে আমাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পর্যাপ্ত লাইট ফ্যান রয়েছে এবং সেখানে এসিও স্থাপিত আছে, এবং প্রয়োজনীয়তা নিরিখে আমাদের ফ্যান, লাইট এবং এসিগুলো সচল রাখা হয়। গরম থেকে রক্ষায় দ্রুত এসি মেরামতের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মনোনয়নপত্র জমা শেষে ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে প্রার্থী দাঁড়িয়েছেন 4 জনে। তারা হলেন আওয়ামী লীগের নায়েব আলী জোয়ারদার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও মুনিয়া আফরিন। আগামী 5 জুন এই আসনে উপনির্বাচন হবে। ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়। 16 মার্চ থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে দিন দিন কমছে গমের আবাদ। ন্যায্য মূল্য না পাওয়ায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলু, তামাকসহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন।
2016-17 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে ৬৭,৮২০ হেক্টর জমিতে গম চাষ হয়। 2023-24 অর্থ বছরে আবাদ নেমেছে 30,000 হেক্টরের নিচে, 7 বছরে অর্ধেকের কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় গম আবাদে লাভ থাকছে না। এতে গমের বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। আমি তো আগে গম করতেছিলাম, গমে তো পত্তা নাই, এখন ভুট্টা করতেছি। এখন দেখি ভুট্টাতে কি হয়। অন্য ফসলের লাভ বেশি, যেমন আলু, কুরমা, ভুট্টা, এগুলাতে আমাদের ফসল ভালো হয়। একই অবস্থা লালমনিরহাটে। চলতি মৌসুমে সেখানে মাত্র 935 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 65 হেক্টর কম। গমের দামটা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কৃষকরা, এই কারণে গম আবাদ বন্ধ। আগে তো প্রচুর গম আবাদ করছিলাম, এখন করি না, এখন পোষায় না। 1200 টাকা গম, সেই জন্য আমরা বেশি গম আবাদ করি না। আমরা ভুট্টিয়াতে বছর আবাদ করি লাগছি, ভুট্টি আবাদ করি। কৃষি বিভাগ বলছে গম চাষ বাড়াতে সরকার ভর্তুকি দিচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল গম আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের গম যেহেতু আমদানি নির্ভর ফসল, সেক্ষেত্রে আমরা কিন্তু গমের উৎপাদনটা যেন ঠিক থাকে সে ব্যাপারে কিন্তু যথাযথ যে প্রচেষ্টা সেটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালিয়ে যাচ্ছে। কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদনের বিষয়গুলো নিশ্চিত করছি। প্রণোদনার মাধ্যমে আমরা কিছু তাদেরকে হয়তো বীজ এবং সার সহায়তা দিই, প্রদর্শনী করে থাকি। সেগুলোতে আমরা বিনামূল্যে সার, কীটনাশক বা তাদের যে বীজ এগুলো আমরা সরবরাহ করি। দেশে প্রতি বছর গমের চাহিদা রয়েছে 70 লাখ টন, আর উৎপাদন হয় মাত্র 12 লাখ টন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরবঙ্গের বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত বগুড়ায় পেশার সূত্রে আশপাশের জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। শহরে নিম্নবিত্ত পরিবারের জন্য একটি শিশু দিবাযত্ন কেন্দ্র থাকলেও অন্যদের সেই সুযোগ না থাকায় কর্মজীবী অনেক নারীকে পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি শহরে আরও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের। বগুড়া সদর থানার পুলিশ কর্মকর্তা জীবননেসার 10 বছরের মেয়েকে স্কুল শেষে থাকতে হয় তার অফিসে। সন্তানের নিরাপত্তা ভাবনায় মেয়েকে সাথেই রাখেন এই মা। আরও কয়েকজন কর্মকর্তারও একই অবস্থা। থানার ভেতরেই ঘুরে ঘুরে সময় কাটে এসব শিশুদের। আমি চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন সন্তান বান্ধব হয়। আমরা যখন বাড়ি থাকি কিন্তু আমাদের মন খুব অসহায়ত্ব বোধ করে যে আমার সন্তানটা বাসায় নিরাপদ কিনা। এমন সমস্যা জেলায় কর্মজীবী বেশিরভাগ নারীদের। তারা বলছেন পরিবারের আপন কেউ কাছে না থাকায় সাহায্যকারীর কাছে সন্তানকে রেখে প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। ডে কেয়ার ফ্যাসিলিটিটা হলে আমরা বাচ্চাকে নিয়ে আর এক্সট্রা চিন্তাটা থাকতো না, অথবা কাজ ছাড়ার কথা আমরা কখনো মনে করতাম না। এটা আমরা ফিল করি যে আমরা যেখানে কর্মক্ষেত্রে কাজ করছি, আমার বাচ্চা না হয়ে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু একেবারেই ছোট যখন থাকে, তো ছোট বেবিদেরকে কিন্তু আসলে একটু কাছাকাছি থাকলে এটা একটু নিজের জন্য কমফোর্ট ফিল হয়। বগুড়া জেলাতে 2011 সালে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় 38,000। বর্তমানে যা দাঁড়িয়েছে 1,46,878 জনে। এই অবস্থায় শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা জরুরি বলে মনে করে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তর মাননীয় মহাপরিচালক সুযোগ হলে আমাদের মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে প্লেস করব, এবং এটা সময়ের দাবি, এবং এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমরা মায়েদের বা নারীদের ক্ষমতায়নের জন্যই কাজ করছি, এটাও কিন্তু ক্ষমতায়নেরই একটা অংশ। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে নিম্ন আয়ের নারীদের জন্য শহরে একটি মাত্র ডে কেয়ার থাকলেও তা যথেষ্ট নয় বলছেন ভুক্তভোগীরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা যায়নি। এদিকে গতকালের সংঘর্ষের জেরে আগুয়া গ্রামে মোতায়েন আছে বাড়তি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আগুয়া গ্রামের বাজারে স্ট্যান্ডের দখল ঘিরে ম্যানেজার সেলিম মিয়া ও অটোরিকশা চালক কাদের মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন, ভাঙচুর করে কয়েকটি বাড়ি। সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান কাদের মিয়া ও সিরাজ মিয়া। গুরুতর অবস্থায় লিলু মিয়াকে সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। রাতে সদর হাসপাতাল থেকে সিলেট নেওয়ার পথে মারা যান আরও একজন। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।